হ্যালো চ্যাম্পিয়ন্স, ওয়েলকাম টু দ্য চ্যানেল অফ SBR EdTech। আজকে তোমাদের ক্লাস 12-এর সেমিস্টার 3 এর ইউনিট 3 প্রাকৃতিক ভূগোলে ইউনিট 3-তে রয়েছে জলবায়ু। সেই টপিকটি অ্যানিমেশনের মাধ্যমে পুরোপুরি সহজে বুঝিয়ে দেবো। অ্যানিমেশন বলতে অ্যানিমেটেড নোটের কথা বলেছি এখানে আমি, যেখানে বায়ুমণ্ডলের জল এবং আর্দ্রতা এই টপিকটি যদি তুমি বুঝে নাও, জলবায়ু ক্লাসটি তোমার কাছে পুরো ইজি হয়ে যাবে। চলো মাস্টার ক্লাস 1-এ তোমাদেরকে স্বাগত জানাচ্ছি, যেখানে আমরা প্রথমে দেখব বায়ুমণ্ডলে জলের উপস্থিতি। আমরা দেখি যে বায়ুমণ্ডলে জলীয় বাষ্প আছে, কিন্তু তার কোনো প্রমাণ পাই না। সেটি তোমাদের একটি সাধারণ উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি আমি। প্রথমেই মনে রাখো যে এখানে বায়ুমণ্ডলে 78% নাইট্রোজেন থাকে, ছোটোবেলায় পড়েছি। বায়ুমণ্ডলে সবথেকে বেশি নাইট্রোজেন রয়েছে, তারপরে অক্সিজেন রয়েছে 20%, এবং বাকি যে গ্যাসগুলি আছে আর্গন, তারপরে কার্বন ডাই অক্সাইড, হিলিয়াম, এগুলি অল্প অল্প পরিমাণে আছে। তারপরে জলীয় বাষ্প, সেটিও একটু কম পরিমাণে থাকে, কিন্তু থাকে। জলীয় বাষ্প বলতেই এখানে জলের কথা বলা হয়েছে। তার মানে আমাদের আশেপাশে যেই বাতাসগুলো আছে সেখানে কি জল আছে? অবশ্যই আছে, সেগুলো বাষ্পীভূত রূপে আছে। কিভাবে? তুমি যদি একটা কোনো ভাতের হাঁড়িকে দেখো, যখন সেটি রান্না হচ্ছে, ভাতের হাঁড়ির ভেতরে জল থাকে, এবং সেটির উপরে যদি তুমি হাত রেখে দাও যখন সেটি গরম হচ্ছে, তাহলে দেখবে হাতটি ভিজে গিয়েছে। সেই যে ভাতের হাঁড়ির জলটি, সেটি বাষ্পরূপে তোমার হাতে লেগে গেছে, সেটি জল কণা রূপে তুমি তোমার হাতে দেখতে পাবে। সেরকমই যখন এই নদীর জল বা সমুদ্রের জল গরম হয়, তখন তা বাতাসের সাথে মিশে যায় বাষ্পরূপে, এবং সেটি পরবর্তীতে ওপরে গিয়ে মেঘ তৈরি করে, আর মেঘগুলি পরবর্তীতে বৃষ্টিপাত ঘটায়। এবার মনে রাখতে হবে, আমাদের বাড়ি হচ্ছে সমতলে বা যেই জায়গাতেই হোক না কেন, সর্বোচ্চ এই ওপরের দিকে তুমি যদি দেখো, এখন বর্তমানে যা আছো, যেই জায়গায় আছো, ওপরের দিকে তাকাও, 6 কিলোমিটার অবধি জলীয় বাষ্প থাকতে পারে। কতটা? ওপরে 6 কিলোমিটার অবধি। 90% এই জলীয় বাষ্প এই 6 কিলোমিটারের মধ্যেই থাকবে ওপরের দিকে, মনে রাখতে হবে। ওকে, বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ কত থাকতে পারে? 0.5 থেকে 4% অবধি। আচ্ছা, 0.5% কোথায় থাকবে এবং 4% কোথায় থাকবে? এবার তুমিই ভাবো, যে জায়গাতে বেশি জল থাকবে সেই জায়গাতে জলীয় বাষ্প বেশি হবে নাকি কম হবে? এর পরের যে উদাহরণটি সেটি দিয়ে আমি তোমাদেরকে বুঝাই। সেটাকে বলা হচ্ছে আর্দ্রতা। মানে হচ্ছে কোনো এক স্থানে, ধরে নাও তুমি কোনো এক স্থানে আছো, সেখানে নির্দিষ্ট সময়ে, মানে বা কোনো ঋতুতে, সেখানে বায়ুতে মোট জলীয় বাষ্পের পরিমাণকে বলা হয় আর্দ্রতা। এবার আর্দ্রতা মানে কি? কোনো এক বায়ুতে যতটা জল রয়েছে, ঠিক আছে? ধরে নাও তুমি আছো দীঘাতে। দীঘা মানে সমুদ্র সৈকত, সমুদ্রের পাশে। সেখানে প্রতিদিন গ্যালন মানে অনেক লিটার লিটার জল কি হচ্ছে? প্রতিদিন বাষ্প হচ্ছে, কারণ সূর্যের তাপ পড়ছে, সমুদ্রের জল বাষ্প হচ্ছে। তাহলে দীঘাতে জলীয় বাষ্প বেশি থাকবে না কম থাকবে? বায়ুতে জল বেশি মিশতেছে মানে বেশি থাকবে। তার মানে সমুদ্রের পাশে কি আর্দ্রতা বেশি হতে হবে। কিন্তু একটা কথা মনে রেখো, সেই এরিয়াটা গরমও হতে হবে। যদি গরমই না হয় জল, তাহলে কি জলীয় বাষ্প হবে? এই যে যেমন বরফের অঞ্চলটা, এখানে কোনোদিনও জল বাষ্পে পরিণত হবে? এখানে তো জল গরমই হবে না, কারণ চারিদিকে বরফই বরফ, সূর্যের আলো ঠিক মতো পড়ে না, তার জন্য জল গরমও হচ্ছে না, বাষ্পও হচ্ছে না। আর বাষ্প হচ্ছে না মানে আর্দ্রতা কেমন? আর্দ্রতা নিম্ন। ঠিক। তাহলে স্যার মরুভূমিতে তো অনেক গরম পড়ে, মরুভূমিতে কেন তাহলে জলীয় বাষ্প কম? মরুভূমিতে জল কোথায়? মরুভূমির কাছে তো জলই নেই, তো সেখানে জলীয় বাষ্প হবে কিভাবে? আর জলীয় বাষ্প কম মানে হচ্ছে সেখানে নিম্ন আর্দ্রতা। এবার স্যার তাহলে উচ্চ আর্দ্রতা কোথায় রয়েছে? উচ্চ আর্দ্রতা সেই সামুদ্রিক অঞ্চলে রয়েছে যেখানে গরম প্রচণ্ড পড়ে, যেমন দীঘাতে বলতে পারো, যেমন কলকাতা বলতে পারো। কলকাতার যে পার্শ্ববর্তী সমুদ্র সৈকত অঞ্চল, সেখানে গরম প্রচণ্ড পড়ে, এবং সেখানে জলীয় বাষ্প বেশি হয়, তার জন্য আর্দ্রতা বেশি হয়। তার জন্য কলকাতায় যে গরমটি রয়েছে সেটি কেমন চিপচিপে, যেন মনে হচ্ছে গাটা আঠালো আঠালো হয়ে যাচ্ছে, এটাকে বলা হয় আর্দ্রতা। তাহলে কি বুঝলাম? বায়ুর মধ্যে যতটা জলীয় বাষ্প আছে সেটাকেই বায়ুর আর্দ্রতা বলা হয়। দেখতে পাচ্ছ, এই যে এরিয়াগুলোতে জল বেশি থাকবে, গরম বেশি থাকবে, সেখানে উচ্চ আর্দ্রতা হবে। এখানে শুষ্ক বায়ু, তাহলে দেখে নাও, শুষ্ক বায়ু মানে যেই বায়ুটা শুকনো। শুষ্ক মানে কি? শুকনো। জলীয় বাষ্প যদি 2%-এর কম থাকে সেই বায়ুতে, তাহলে সেটা শুষ্ক বায়ু। আর আর্দ্র বায়ু কাকে বলে? জলীয় বাষ্প বেশি থাকলে, 2%-এর বেশি থাকলে সেটাকে আর্দ্র বায়ু বলে, যেমন কলকাতা দীঘা অঞ্চল। ওকে, এরপরে আমরা নেক্সট টপিকে আসি, আর্দ্রতা গুরুত্ব। আর্দ্রতা কি করে?
আর্দ্রতা আমাদের পরিবেশের কিন্তু আবহাওয়া নিয়ন্ত্রণ করে। যদি আর্দ্রতা বেশি হয়, সাপোজ ধরে নাও বেশি বেশি করে জলীয় বাষ্প হচ্ছে, গরম বেশি পড়ছে, তাহলে সেখানে কি হবে? বৃষ্টিপাত বেশি হবে, সেখানে মেঘ বেশি তৈরি হবে, তাই না? এই যে সমুদ্রের জল ধরে নাও উপরে বেশি করে যাচ্ছে কলকাতা সাইডের অঞ্চলে, তার জন্য কলকাতা সাইডের অঞ্চলে মেঘ বেশি তৈরি হয়। মেঘ বেশি তৈরি হয় বলে সেখানে ঝড় হয়, সেখানে বৃষ্টিপাত বেশি হয়, তাই না? কলকাতা অনেক সময় ডুবেও যায়। তো আবহাওয়া নিয়ন্ত্রণ করে কিন্তু আমাদের এই আর্দ্রতা বা জলীয় বাষ্প। তারপরে মানব দেহে প্রভাব। গ্রীষ্মকালে উচ্চ আর্দ্রতার কারণে ঘাম শুকোয় না, ফলে অস্বস্তি বৃদ্ধি পায়, যেটা আমি বোঝালাম। ধরে নাও তুমি কলকাতায় রয়েছো, আর্দ্রতা খুবই বেশি, সেখানে কি হয়, ঘামগুলো সহজে শুকোতে চায় না, কারণ জলীয় বাষ্পর জন্য পুরো শরীরটা আবার ভিজে যাচ্ছে। তার জন্য কি হয়, অস্বস্তি গরম একটা অনুভব হয়। সেই জিনিসটাই যদি তুমি নিম্ন আর্দ্রতার অঞ্চলে চলে যাও, দার্জিলিংয়ে চলে যাও, বা ধরে নাও কোনো পাহাড়ি অঞ্চলে চলে যাও, সেখানে কিন্তু তুমি অনেকটাই শান্তি পাবে, কারণ সেখানে জলীয় বাষ্প কম। এরপর কি, আর্দ্রতা কম হলে কি হয়, আকাশ নির্মল থাকে, শান্ত থাকে। আর্দ্রতা কম মানে কি, জলীয় বাষ্প কম। জলীয় বাষ্প কম মানে মেঘ কম। মেঘ কম মানে আকাশ পরিষ্কার থাকবে। এরপর মানব দেহে প্রভাব। যেমন শীতকালে কি হয়, শীতকালে সূর্য তাপটা সেরকম দিতে পারে না, ফলে জলীয় বাষ্প কম হয়, জল কম গরম হয়। তার ফলে কি হয়, আর্দ্রতা কমে যায়, মানে বায়ুর মধ্যে জলীয় বাষ্প কম থাকে, জল কম থাকে। তার ফলে এই যে আমাদের ঠোঁট আছে, পায়ের গোড়ালি আছে, এগুলো ফেটে যায়, শক্ত শুকনো হয়ে ফেটে যায়। ওকে, নেক্সট আমরা আসছি নেক্সট টপিকে। আর্দ্রতার শ্রেণী বিভাগ রয়েছে, আর্দ্রতারও আবার ভাগ রয়েছে, খুবই ইম্পর্টেন্ট। একটি হচ্ছে চরম আর্দ্রতা, অ্যাবসলিউট হিউমিডিটি, বিশেষ আর্দ্রতা, স্পেসিফিক হিউমিডিটি। আরেকটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা, সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রিলেটিভ হিউমিডিটি। দেখে নাও তিনটে ভাগ। এবার তিনটে ভাগকে আমরা পড়ে নিই ভালো মতো করে। চরম আর্দ্রতা কি জিনিস? চরম আর্দ্রতা হচ্ছে, এই ধরে নাও কোনো একটা রুম, এটাকে রুম ভাবো, ঠিক আছে, কোনো একটা ঘর ভাবো। এই ঘরটার মধ্যে নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলবায়ু থাকে তাকে চরম আর্দ্রতা বা নিরপেক্ষ আর্দ্রতা বলে। তাহলে একটা জিনিস আসতে পারে, চরম আর্দ্রতার আরেক নাম কি, নিরপেক্ষ আর্দ্রতা। তো একটা রুমের মধ্যে বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকে বলে নিরপেক্ষ আর্দ্রতা অথবা চরম আর্দ্রতা। তোমার রুমের মধ্যে যে পরিমাণ জলীয় বাষ্প আছে সেটাকে আমরা বলবো চরম অথবা নিরপেক্ষ আর্দ্রতা। এটার পরিমাপ একক কি দেখে নাও। এটা পরিমাণ হতে পারে ঘন, গ্রাম প্রতি ঘন সেন্টিমিটারে অথবা গ্রাম প্রতি ঘনমিটারে, ঠিক আছে? তোমার রুমের মধ্যে, তোমার রুম যেহেতু বড় তার জন্য মিটারে মাপতে হবে। ছোট জায়গা যদি তুমি ধরো তাহলে সেন্টিমিটারে মাপতে হবে, সেন্টিমিটার কম হয়, ঠিক আছে? তো একটা রুম হিসেবে আমি এটা পড়লাম। এই যে পরিমাপের একক, এটা আসতে পারে। অনেকে বোঝে না পরিমাপের একক এগুলো বলতে কি বোঝায়। তুমি যদি ফল কিনতে চাও, সেটা দোকানে গিয়ে তুমি লিটারে কিনবে না কেজিতে কিনবে? অবশ্যই কেজিতে। যদি তুমি তেল কিনতে যাও, তাহলে তো সেটা কিসে কিনবে, লিটার নাকি কেজিতে? অবশ্যই লিটারে কিনবে। সেরকম তুমি যদি একটা রুমের মধ্যে কতটা জলীয় বাষ্প আছে, বায়ুতে কতটা জল আছে সেটা মাপতে যাও, তাহলে গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার অথবা গ্রাম প্রতি ঘনমিটারে তোমাকে মাপতে হবে। এরপরে বিশেষ আর্দ্রতা। বিশেষ আর্দ্রতায় কি বোঝাচ্ছে, নির্দিষ্ট ওজনের কোনো বায়ুতে। এর আগেরটা ছিল কি, নির্দিষ্ট আয়তনের, মানে ঘরটা যতটা আয়তন সেই হিসাবে। কিন্তু এখানে বলছে ঘরের ভিতরে যতটা ওজনের বায়ু আছে সেই পরিমাণ জলীয় বাষ্প আছে, যে পরিমাণ জলীয় বাষ্প আছে তাকে বিশেষ আর্দ্রতা বলে। তার মানে হচ্ছে এই রুমের মধ্যে যতটা হাওয়া আছে সেই হাওয়াটাকে মাপা হলো, সেই হাওয়ার মধ্যে যতটা জলীয় বাষ্প আছে সেটাকে মেপে দেখা হলো, ঠিক আছে? তাহলে বাতাসকে মেপে বাতাসের মধ্যে যতটা জলীয় বাষ্প আছে সেটাকে বলে বিশেষ আর্দ্রতা। প্রতি কেজি ওজনের বায়ুতে গ্রাম ওজনের বাষ্প দ্বারা প্রকাশ করা হয়। পরিমাপের একক কি, গ্রাম প্রতি কিলোগ্রাম। মানে হচ্ছে 1 কিলো একটা বায়ুতে, রুমের মধ্যে ধরে নাও আমার রুমের মধ্যে 1 কিলো বাতাস আছে, সেই রুমের মধ্যে 1 কিলো বাতাসে কতটা জলীয় বাষ্প আছে সেটা মেপে দেখলে সেটাকে বলে বিশেষ আর্দ্রতা, ঠিক আছে? এই যে পরিমাপের এককটা, এটা ইম্পর্টেন্ট আছে, এটা তোমাকে নোট করে নিতে হবে। এরপরে আপেক্ষিক আর্দ্রতা, সব থেকে ইম্পর্টেন্ট যেটা টপিক। আপেক্ষিক আর্দ্রতা মানে হচ্ছে, দেখে নাও,
নির্দিষ্ট উষ্ণতা, নির্দিষ্ট উষ্ণতা এবং চাপে, নর্মাল যেটা বোঝায়, ঠিক আছে? এই উষ্ণতা আর চাপের কথা তোমাদের ভাবতে হবে না। তোমাদের রুমের মধ্যে যা উষ্ণতা আছে আর যা চাপ সৃষ্টি হচ্ছে সেটাতে নির্দিষ্ট আয়তনের বায়ুতে, মানে তোমার রুমের মধ্যে একটা আয়তন আছে, ওই আয়তনের বাতাসের মধ্যে উপস্থিত প্রকৃত বাষ্পের পরিমাণ এবং ওই উষ্ণতায় বায়ুর সর্বাধিক বাষ্প ধরনের ক্ষমতাকে বলা হয় আপেক্ষিক আর্দ্রতা। এবার অনেকেই এই আপেক্ষিক আর্দ্রতাকে বুঝতে পারে না। সাপোজ তুমি নিজেকে একটা বাতাস ভাবো, তুমি ভাবো নিজেকে বাতাস, তাহলে তুমি যে আছো, আমি ভাবলাম তুমি 5 লিটার জল খেতে পারো প্রতিদিন। কত লিটার? 5 লিটার প্রতিদিন জল খেতে পারো। ওকে, এবার আজকের দিনটাতে তুমি পান করেছো শুধুমাত্র 3 লিটার। তোমার ক্ষমতা কত? 5 লিটার। তুমি পান করেছো কত? 3 লিটার। তো এই যে তোমার ক্ষমতাটা থাকবে নিচে, এবং তুমি আজকে কতটা খেয়েছো সেটা হচ্ছে 3 লিটার। এটাকেই যখন তুমি 100 দিয়ে গুণ করবে তো কি বেরিয়ে আসবে? পার্সেন্টেজ। এটাকেই বলা হয় আপেক্ষিক আর্দ্রতা, আর কিছুই না। মানে একটা বাতাসের ক্যাপাসিটি হচ্ছে ধরে নাও 5 লিটার জল নেওয়ার একটা বাতাসের, এবং সে নিয়েছে 3 লিটার, সেটাকেই বলা হয় আপেক্ষিক আর্দ্রতা। মানে সে তার ক্যাপাসিটি কতটা ইউজ করেছে, বুঝতে পারছো? তোমার একটা কোনো গাড়ি আছে, সেই গাড়িতে 5টা লাগেজ নেওয়া যায়, কিন্তু আজকে যখন তুমি লাগেজ নিয়েছো শুধুমাত্র 2টা লাগেজ নিয়েছো, তাহলে কত পার্সেন্ট তুমি ইউজ করছো গাড়িটার, সেটা বের করতে গেলে আমাকে এই যে টোটাল ক্যাপাসিটিটা নিচে লিখতে হবে, কতটা নিয়েছো সেটা লিখতে হবে, প্লাস এটাকে ইন্টু করে দিতে হবে 100-এর সঙ্গে। এটাই বেরোয় যাবে তোমার ক্যাপাসিটিটা, কত পার্সেন্ট ক্যাপাসিটি তুমি ইউজ করেছো। বুঝতে পারলে? তো এটাই আপেক্ষিক আর্দ্রতা বলা হয়। মানে হচ্ছে বায়ু তার কতটা ধারণ করেছে আর কতটা ক্যাপাসিটি, সেটাকেই বোঝাতে। তো এর ফর্মুলাটা খুবই ইম্পর্টেন্ট, ফর্মুলাটা মনে রেখো। আপেক্ষিক আর্দ্রতা সমান সমান উপস্থিত প্রকৃত জলীয় বাষ্পের পরিমাণ এবং বাষ্প ধারণ করার ক্ষমতা, এই যে এখানে ভাগ চিহ্নটা আছে এটা দিবা না, ইন্টু 100, ইন্টু 100টা এখানে দিলে বেশি ভালো হয়, ঠিক আছে? এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটা অবশ্যই লিখে নিও। একটা উদাহরণ দেওয়া আছে, 25 ডিগ্রি উষ্ণতায় 1 ঘন সেমি বায়ুতে 16 গ্রাম জলীয় বাষ্প আছে, কিন্তু ওই বায়ুটা 1 ঘন সেমি বায়ুর সর্বোচ্চ বাষ্প ধারণ ক্ষমতা 24 গ্রাম। তাহলে আমরা কি করব? 16কে 24 দিয়ে ভাগ করে দিব ইন্টু 100। তার মানে সে তার 66%, মানে 66% ক্যাপাসিটিকে অলরেডি ফুল করে রেখেছে, এবং আরও তার মধ্যে বলতে গেলে 33% জল সে নিতে পারবে। এটাকে আপেক্ষিক আর্দ্রতা বলে। আপেক্ষিক আর্দ্রতার নিয়ন্ত্রক, আপেক্ষিক আর্দ্রতা কখনো বাড়তে পারে, কখনো কম হতে পারে, উষ্ণতা দিয়ে সেটা বাড়ে বা কমে, এগুলো অত ডিটেলে পড়ার দরকার নেই। জলীয় বাষ্প যদি বেশি থাকে তাহলে আপেক্ষিক আর্দ্রতা কমে যায়, এরকম অনেক ব্যাপার আছে। তাহলে নিয়ন্ত্রকগুলো শুধু মনে রেখো। তাহলে আমরা দেখলাম চরম আর্দ্রতা এবং আপেক্ষিক আর্দ্রতার মধ্যে পার্থক্যটা কি। চরম আর্দ্রতা মানে হচ্ছে আমাদের রুমের মধ্যে কত গ্রাম প্রতি ঘনসেমিতে রয়েছে, আর এটা শতাংশতে বোঝায়। আমি আশা করছি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। এই যে দুটো পার্থক্য আছে এটা অতটা ইম্পর্টেন্ট নেই, তার জন্য তোমাদের অত বেশি আমি কনফিউজ করব না। এবার আর্দ্রতা পরিমাপের যন্ত্র। আর্দ্রতা বলতে বলতে একবারে হাঁপিয়ে গেলাম। আর্দ্রতা জিনিসটা কি? বায়ুর মধ্যে জলীয় বাষ্প, সেটা মাপবো কি করে? বায়ুর মধ্যে জল কতটা আছে মাপবো কি করে? সেটার জন্য রয়েছে হাইগ্রোমিটার। হাইগ্রোমিটার, ঠিক আছে? হাইগ্রো মানে হচ্ছে সেটা দিয়ে জল বোঝায়, মিটার মানে তো জানোই। তো হাইগ্রোমিটার দিয়ে জল মাপা হয় বায়ুর মধ্যে কতটা আছে। সুইস পদার্থবিদ হোরেস বেনেডিক্ট ডি সাসিও তিনি 1783 খ্রিস্টাব্দে হাইগ্রোমিটার যন্ত্রটি উদ্ভব করেন। তাহলে এখানে নামটি ইম্পর্টেন্ট হয়ে গেল আর সালটি ইম্পর্টেন্ট হয়ে গেল। এগুলো তোমাদের এমসিকিউ এ আসতে পারে। তারপরে আরও কি রয়েছে? আর্দ্র ও শুষ্ক কুণ্ড মিটার থার্মোমিটার রয়েছে। এর সাহায্যে আপেক্ষিক আর্দ্রতাকে নিখুঁতভাবে পরিমাপ করা হয়, একে সাইক্রোমিটার বলা হয়। তাহলে আপেক্ষিক আর্দ্রতাকে নিখুঁতভাবে যদি তুমি মাপতে যাও তাহলে সেটার জন্য সাইক্রোমিটার দরকার। কে নিয়ে এসেছিলেন? বিজ্ঞানী মেসন এটি উদ্ভাবক করেছিলেন। এটা ইম্পর্টেন্ট এমসিকিউ এর মধ্যে। পরবর্তীতে এবার চলে আসছি ঘনীভবন। ঘনীভবন জিনিসটি কি? এবার ঘনীভবন বুঝতে গেলে আমাদেরকে এটা বুঝতে হবে যে জলীয় বাষ্প হচ্ছে, জলীয় বাষ্পটা ঘনীভূত হচ্ছে। এবার তোমাদের মনে আসতে পারে যে ঘনীভূত মানে কি?
ঘন মানে বোঝো, কোনো একটা তুমি মেলাতে গেছো, সেখানে ভিড়টা ঘন আছে, তার মানে কি লোকেরা পাশাপাশি আছে। কোনো একটা মেলাতে তুমি আবার গেলে সেখানে লোকগুলো অত ঘন নেই, ফাঁকা ফাঁকা আছে। তাহলে ঘনীভূত মানে কি, যত পাশাপাশি থাকা যায়, ঠিক আছে। তার মানে এই যে তুমি জলকণাগুলো আকাশের দিকে যাচ্ছে, সেগুলো যখন একেবারেই কাছাকাছি চলে আসে সেটা মেঘ তৈরি করে, ঠিক আছে। তবে আকাশে যে মেঘগুলি দেখছো সেগুলো আসলে জলকণা, সেগুলো খুবই কাছাকাছি এসে ধুলোর সঙ্গে মিশে কালো হয়ে গিয়ে মেঘ তৈরি করেছে। এবার এখানে লিন তাপটা কি বোঝায়, প্রথমে বুঝতে হবে এই যে ল্যাটিন শব্দ কন্ডেন্সার থেকে ইংরেজি শব্দ কন্ডেনসেশন, এই শব্দটি এসেছে। কন্ডেনসেশন মানে হচ্ছে ঘনীভবন, ঠিক আছে। কন্ডেনসেশন মানে কি, ঘনীভবন। যে ভৌত পরীক্ষায় গ্যাসীয় অবস্থা জলীয় বাষ্প থেকে তরল অবস্থায় পরিণত হয় তাকে বলা হয় ঘনীভবন। তাহলে শর্টকাটে বুঝতে গেলে কোনো একটা গ্যাস বা জলীয় বাষ্প, সেটা থেকে তরল পদার্থ তৈরি হলো, জল তৈরি হলো, সেটাকে ঘনীভবন বলে। যেমন এই যে যখন জলটা বাষ্পীভূত হচ্ছে সেটা গ্যাস রূপে উপরে যাচ্ছে, ঠিক আছে, এবং সেখানে গিয়ে সমস্ত সেই জলকণাগুলো একত্রে হচ্ছে, এর ফলে কি হচ্ছে, তারা বৃষ্টির রূপ নিচ্ছে, তো এটাই ঘনীভবন। লিন তাপ কি, এই প্রক্রিয়ায় জলকণা বাষ্প থেকে তরল হওয়া প্রচুর পরিমাণ লিন তাপ ত্যাগ করে, ঠিক আছে। লিন তাপ তোমাদেরকে আমি আরো ভালো মতো বুঝিয়ে দিচ্ছি। প্রথমে এটা বোঝো, জল বাষ্পীভূত হলো, কোথাকার জল বাষ্পীভূত হচ্ছে, সমুদ্রের অথবা নদীর। সেখান থেকে বায়ুর মধ্যে আর্দ্রতা বাড়লো, বায়ুর মধ্যে আর্দ্রতা বাড়লো মানে বায়ুতে গিয়ে জলটা মিশে গেল। তারপরে সেটা থেকে সম্পৃক্ত হলো, সম্পৃক্ত মানে কি, একটা বায়ুর মধ্যে জলকণা বাড়তে থাকলো, ঠিক আছে। সম্পৃক্ত মানে এখানে ভালো মতো বুঝিয়ে দিই, ধরে নাও এটুকু জায়গাতে বায়ু আছে, এটুকু জায়গাতে যখন বায়ু আছে সেখানে জলকণাগুলো আস্তে আস্তে বাড়তে থাকলো, একে বলা হয় সম্পৃক্ত হওয়া। যখন এটা খুব কাছাকাছি হয়ে যাবে, একদম ভরে যাবে, এই বক্সটা পুরোপুরি ভরে গেল, ঠিক আছে, সেটাকে বলে তখন ঘনীভবন। যত বাড়তে থাকবে তত বেশি ঘন হবে, যত বেশি হবে তত বেশি ঘন হবে, সেটাকে বলবো ঘনীভবন। তাহলে প্রথমে যখন বাষ্প হলো, সেই বাষ্পটা উপরের দিকে চলে গেল, আর্দ্রতা বায়ুর সাথে মিশে গেল, মানে জলীয় বাষ্প বায়ুর সাথে মিশলো এবং তাকে আর্দ্রতা বললাম। তারপরে জলগুলো কাছাকাছি আসতে শুরু করলো, সেটাকে বললাম সম্পৃক্ততা। যখন পুরোপুরি ঘন হয়ে গেল তাকে বললাম আমরা ঘনীভবন বা মেঘে পরিণত হলো। এরপরে কি আছে, ঘনীভবন, আর্দ্রতা এবং লিনতাপ, এগুলো আমরা সেকেন্ড ইম্পর্টেন্ট ক্লাসে পড়বো। আপাতত তোমাদেরকে মাস্টার ক্লাস 1-এ আমি পুরোপুরি আইডিয়া দিয়ে দিলাম যে বাষ্পীভবন, ঘনীভবন এগুলো কী জিনিস, এবং আমাদের সেই জিনিসগুলো যে আর্দ্রতা কী, আপেক্ষিক আর্দ্রতা কী, এগুলো খুবই সহজে বোঝানোর চেষ্টা করলাম। যদি তোমার এই ক্লাসটি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার ভূগোলের ক্লাস রয়েছে, যেটি হচ্ছে আলফা ভূগোল ব্যাচ, সেখানে তুমি জয়েন করতে পারো 199 টাকায়। আমি কিন্তু তোমাদেরকে পুরো জিওগ্রাফি সিলেবাসটি পড়াচ্ছি, প্রাকৃতিক ভূগোল, ভারতের ভূগোল, মানবীয় ভূগোল, প্রতিটির এরকম অ্যানিমেটেড নোটেড ক্লাস পাবে, নোটগুলো পাবে, অ্যাপ থেকে তুমি সেগুলোকে নোট ডাউন করতে পারবে, মক টেস্ট পাবে, সঙ্গে কিন্তু তুমি লাইভ ক্লাসেস পাবে, যেখানে আমার সঙ্গে তুমি তোমার ডাউটসগুলো ক্লিয়ার করতে পারবে। তোমার হোয়াটসঅ্যাপের সেখানে সুবিধাও থাকবে, তুমি আমার কাছে সমস্ত কিছু জিজ্ঞেস করতে পারবে। আর সঙ্গে তোমাদের বলে রাখি যে এই যে পড়াগুলো, এগুলো কিন্তু মাস্টার ক্লাসেসগুলো সমস্ত কিছু ইউটিউবে আসবে না, শুধুমাত্র মাস্টার ক্লাস 1 অথবা 2 সেগুলো ইউটিউবে আসবে, এবং যেগুলো মেজর ক্লাসেস সেগুলো আলফা ব্যাচের মধ্যেই থাকবে। তাই অবশ্যই জয়েন করে নাও, সেখানে পুরো দমে আমরা পড়াশোনা করব এবং সবথেকে ভালো রেজাল্ট নিয়ে আসার চেষ্টা করব ভূগোলের মধ্যে। সেখানে প্রিমিয়াম নোটস দেবো, যেগুলো ডাউনলোড করে তুমি শেয়ারও করতে পারবে, প্রিন্ট আউটও করতে পারবে, এবং সেগুলি পড়লেই তোমাদের পরীক্ষাতে পুরোপুরি তোমরা কমন পাবেই পাবে। কারণ সিলেবাসের মধ্যে যত ইম্পর্টেন্ট টপিক আছে, সমস্ত ইম্পর্টেন্ট টপিক এবং গত বছর প্রিভিয়াস বছরের যতগুলি ইম্পর্টেন্ট কোশ্চেন আছে সব সেখানে দেওয়া থাকবে, প্রশ্নবিচিত্রা পুরোপুরি সলভ করা থাকবে, এবং ভূগোলের যত টপিক আছে সেখানে তোমরা সিলেবাসের সমস্ত কোশ্চেন পেয়ে যাবে অ্যান্সারের সাথে। অ্যান্সারের কিন্তু পুরো ডিটেল অ্যান্সার দেওয়া থাকবে, যাতে তোমাদের সেগুলো মুখস্থ করতে বা মনে রাখতে বেশি সুবিধা হয়। তাই অবশ্যই আলফা ভূগোল ব্যাচে জয়েন করে নাও। যদি তুমি এটি পরীক্ষার আগেও দেখছো তবুও তুমি জয়েন করে নিতে পারো, কারণ তোমার নোটগুলো দিয়ে এবং ক্লাসগুলো করতে বেশি দিন কিন্তু সময় লাগবে না।
7 দিন বা 10 দিনের মধ্যেও তুমি পুরো সিলেবাসটি মাস্টার ক্লাসেস দেখে দেখে শেষ করতে পারবে। সি ইউ সুন গাইস।